আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গাজীপুর সাভারে আলাদা স্থানে 4টি বাসে দুর্বৃত্তের আগুন, কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সারা দেশে নিরাপত্তা জোর। পদে না থেকেও বিএনপির মনোনয়ন পেয়ে চমক দেখালেন খুলনার নজরুল ইসলাম মঞ্জু। আদর্শের জয় বলছেন জনপ্রিয় এই নেতা। যে ফোনের অপেক্ষায় ছিলাম। ময়মনসিংহের হালুয়াঘাটে বাবা মেয়ের মরদেহ উদ্ধার, গুরুতর আহত অবস্থায় স্ত্রী হাসপাতালে ভর্তি, কারণ খতিয়ে দেখছে পুলিশ। নেত্রকোনায় রাজনৈতিক বিবেচনায় পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর হাত বদল, গণ অভ্যুত্থানের পর বিক্রি করে দিচ্ছে বরাদ্দ পাওয়া প্রভাবশালীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গতরাত থেকে ভোর পর্যন্ত গাজীপুর ও সাভারে আলাদা স্থানে মোট 4টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আগামীকাল মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় রাস্তার পাশে রাখা ছিল ভিআইপি পরিবহনের একটি বাস। ভোরের দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস। তবে এরই মধ্যে সম্পূর্ণ পুড়ে যায় গণপরিবহনটি। জেলার শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় ভোরের দিকে আরও একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর আগে কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় একটি মিনি বাসে আগুন দেয়া হয়। নিয়মিত হল পার্টির পাশাপাশি চেকপোস্টের কার্যক্রম পরিচালনা হচ্ছে। আমরা চাই জনগণকে স্বস্তি দিতে, জনগণ যেন স্বস্তির মধ্যে থাকে, কোনো ধরনের আতঙ্ক, কোনো ধরনের কোনো নাশকতা, এই ধরনের পরিস্থিতি যেন উদ্ভব না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। সাভারেও নাশকতা হয়েছে। আশুলিয়ায় সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় বাস রেখে ভেতরেই ঘুমিয়েছিলেন চালক। ভোরের দিকে আগুনের তাপে ঘুম ভাঙে তার। কোনো রকমে বাস থেকে লাফিয়ে প্রাণে বাঁচেন তিনি। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে, আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। এই একটা গাড়ি আমার সামনে চলে। ব্রাহ্মণবাড়িয়ায় আগুন দেয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের একটি শাখায়। গত মধ্যরাতে বিজয়নগর উপজেলার চান্দুরা শাখায় এই ঘটনা। এতে পুড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিসহ আসবাবপত্র। ওই পাশে একটা চেয়ার আছে, প্লাস্টিকের চেয়ার, যেটা আমাদের অফিসের না বা আমাদের মেসেরও না। তো ওই আমার কাছে মনে হচ্ছে যে ওই পাশের পার হয়ে আসছে ওই প্লাস্টিক চেয়ারের উপর দিয়ে। এদিকে বৃহস্পতিবার মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকে দল থেকে অব্যাহতি দেয়ায় 5 শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। প্রায় 4 বছর আগে এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছিল খুলনাবাসী। বিএনপির তৎকালীন খুলনা মহানগর সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দিয়েছিল বিএনপি। এবার নির্বাচনে তার উপরই আস্থা রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পদে না থেকেও মনোনয়ন পাওয়াকে আদর্শের জয় হিসেবেই দেখছেন মঞ্জু। রাজনীতিতে তার উত্থান পতন, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া এবং আগামীর বাংলাদেশ নিয়ে খোলামেলা আলাপ করেছেন। পেশি বা অর্থশক্তি নয়, রাজনীতিতে আদর্শই শক্তিশালী, তা আবারও প্রমাণ করলেন খুলনার জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মঞ্জু। 4 বছর আগে দলীয় পদ হারালেও দলের প্রতি আনুগত্যে টলেননি একদিনও। সেই নিষ্ঠারই পুরস্কার পেয়েছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। 2021 সালের ডিসেম্বরে বিএনপির তৎকালীন খুলনা মহানগর সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে মঞ্জুকে অব্যাহতি দেয় দল। এতে ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়িতে এক গার্মেন্টস কর্মী ও তার 7 বছরের কন্যাকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার স্ত্রীকে। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেফতার দেখানো হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহত গার্মেন্টস কর্মী রতনের শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের পাশাপাশি তদন্ত করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। হালুয়াঘাট উপজেলার আমির খাকুড়া গ্রামে শ্বশুরবাড়িতে গার্মেন্টস কর্মী রতন মিয়া ও 7 বছরের মেয়ে নুরি আক্তারকে গলাকাটা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় রতনের স্ত্রী জুলেখা বেগমকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ধারালো অস্ত্র, খালি বিষের বোতল এবং
রতন মিয়ার লেখা সুইসাইড নোট ও বিয়ের কাগজপত্র উদ্ধার করে পুলিশ। তবে স্বজন ও স্থানীয়দের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুলালি মারছে, দুলাটা তারা কেউ মারছে না। আগে মেয়েটা মারছে না, মেয়ে কয়ে দিব, আমার নাতিরে কয়ে দিব, মেয়েটা মারছে। আমার ছোট ভাই তো কালকে রাত্রে এই জায়গায় আইছে, এখন আওয়ার পরে এখন হেরা যে কি করছে তো জানি না। আহত স্ত্রী জুলেখা বেগম প্রায় 2 বছর ধরে দুবাইয়ে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি জুলেখা বেগম ছুটি নিয়ে দেশে ফেরেন। আজকের ফ্লাইটেই তার দুবাই ফেরার কথাও ছিল। তবে স্বজনরা জানায় স্ত্রীর দুবাই যাওয়ার বিষয়ে রাজি ছিলেন না রতন মিয়া। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। পুলিশ বলছে তদন্ত শেষে জানা যাবে এটি হত্যা, আত্মহত্যা নাকি পরিকল্পিত ঘটনা। পারিবারিক বিরোধের কারণে ঘটনা ঘটে থাকতে পারে বলে আমাদের ধারণা, এবং আমরা আনুষঙ্গিক বিষয়গুলো আমলে নিয়ে তদন্ত করছি। আমরা খুব শীঘ্রই বের করে ফেলবো কারা ঘটনার সাথে জড়িত। এরই মধ্যে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেলের মর্গে। নেত্রকোনায় পতিত সরকারের দেয়া জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করে দেয়া হচ্ছে। স্থানীয়রা বলছেন, এসব ঘরের বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় হওয়ায় ঘর পেয়েছেন প্রভাবশালীরা, তাই তারা ঘরে উঠছেন না। উদ্বোধনের পর থেকেই খালি পড়ে আছে 60-70% ঘর। কোনো কোনো স্থানে বিক্রি করে দেয়া হচ্ছে বরাদ্দ পাওয়া ঘর। পড়ে থাকা এসব ঘরের বরাদ্দ চান প্রকৃত ভূমিহীন মানুষ। বিষয়টির খোঁজ নিয়ে নতুন করে তালিকা প্রস্তুত করে উপকারভোগীদের মাঝে বিতরণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যে ঘরটি হওয়ার কথা ছিল অসহায়দের আশ্রয়, সেখানে জায়গা করে নিয়েছে ক্ষমতার দাপট আর টাকার প্রভাব। যাদের জমি আছে, ঘর নেই, এমন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার। প্রকল্পের আওতায় নেত্রকোনার খালিয়াঝুরির হেমনগর কান্দায় 2022 সালে নির্মাণ করা হয় 350টি ঘর। 2023-এ হস্তান্তর করা হলেও মাত্র 95টি বাদে বাকি সব ঘর এখন তালাবদ্ধ। স্থানীয়দের অভিযোগ, আশ্রয়হীনদের দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ ঘরই বরাদ্দ পায় তৎকালীন প্রভাবশালীরা। প্রয়োজন না থাকায় এখন বিক্রিও শুরু করেছে তারা। 60,000, 65,000, হ্যাঁ, এই 1 লাখ এরকম বিক্রি করতেছে। কিন্তু যারা বাড়ি ঘর বেশি আছে, মানে সুখ সুবিধা, ওরার ঘর দর বিক্রি করে যাইতেছে। কিছু বেশি কিনে হইতাছে, কিছু মানুষের দহলেও আছে, কিছু কেউ হামাইছে থাকতেছে এইভাবে। শুধু হেমনগর কান্দাই নয়, জেলার বেশিরভাগ আশ্রয়ণ প্রকল্পেরই একই অবস্থা। ফাঁকা পড়ে আছে অধিকাংশ ঘর। নির্মাণের কয়েক বছরের মাথায়ই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঘর নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগও করছেন বসবাসকারীরা। অনেক ঘর আছে বৃষ্টি পরে, জানালা খুলে জায়গা, দরজা খুলে জায়গা, এটা মেরামত করছে না। তো আর লড়ার লাগে ঘুমাইতে পারি না, বয়ে উঠতো ঘুমাতে কেলা খায়া।